আমি ফ্যাল করে তাকিয়ে রইলাম ওনার দিকে। সব বুঝে ফেলার ক্ষমতা আছে নাকি ওনার? সারাটা দিন ভীষণ ভালো কাটলো আমার। একবারের জন্যও মনে হলো না আমি একা। এত মিশুক আর ভালো এই বাড়ির মানুষগুলো, শুধু ওই হনুমানটা ছাড়া। সারাটা দিনই আমার পেছনে লেগে থাকেন। পরের দিন সকালে ড্রয়িং রুমে এসে দেখি ফুপি, সীমা, স্বপ্না আর জনাব সিদ্ধান্ত এসেছেন আমাকে দেখতে। ফুপিকে সালাম দিতেই জড়িয়ে ধরে বললেন, কেমন আছিস মা? আমি হেসে বললাম, ভালো আছি ফুপি, তোমরা কেমন আছো? হ্যাঁ রে, ভালো আছি। আমি তাদের দেখে অবাক হলাম। ভাবতে পারিনি এরা আমাকে দেখতে আমার শ্বশুরবাড়িতে আসবে। ভাবার কথাও না। ফুপি তো নিজের দায় সারতে আমার বিয়ে দিয়েছিল। ভাইয়ের মেয়েকে যে নিজের খরচে বিয়ে দিয়েছে তাও অনেক। খানিক বাদে উনিও এসে ফুপিকে সালাম জানিয়ে জনাব সিদ্ধান্তর সাথে হাত মিলিয়ে বললেন, আপনার সংসার কেমন চলছে দুলাভাই? জনাব সিদ্ধান্ত শুকনো মুখে হাসি দিয়ে বললেন, আপনাদের দোয়ায় কি খারাপ চলে? আপনাদের কি অবস্থা? উনি খানিকটা ফিসফিস করে বললেন, কি আর বলবো দুঃখের কথা, আপনি তো ওকে বিয়ে না করে বেঁচে গেলেন, ফেসে গেলাম তো আমি। কি কষ্টে যে দিন যাচ্ছে বলে বোঝাতে পারবো না। কেন, কি হয়েছে ভাই? আপনার ভাবি সারাদিন ফরমায়েশের উপর রাখে। কাল রাতে অদ্ভুত আবদার করলো, তাকে নাকি 1 সপ্তাহের মধ্যে টুইন বেবি দিতে হবে। ভাই, বেবি দেয়া কি আমার হাতে? আর সবেমাত্র বিয়ে করলাম, এত তাড়াতাড়ি কি বেবি নেওয়া যায়? বুঝেও না একটু। বলেন কি ভাই? জি ভাই, কথা না শুনলে হাতের কাছে যা পায় তাই ছুঁড়ে মারে। কখনো লোশনের ডিব্বা, কখনো পানি, পুরো লাইফটা তেজপাতা আমার। বিয়ে করে কি ভুলটাই না করলাম। ওকে দেখো তো কখনো এমন মনে হয়নি? আরে ভাই, সুন্দরী মেয়েদের চেহারা আর মন একই কথা বলে নাকি? সীমা আপুকে দেখুন তো, দেখলেই বোঝা যায় উনি অনেক ভালো। সত্যি বলছি না ভাই? হ্যাঁ, আমাকে অনেক মান্য করে, যা বলি তাই শুনে। আর আমারটার কথা কি বলবো, আমাকে উল্টো তার কথা শুনে চলতে হয়। দেখেন কি লুক নিয়ে তাকিয়ে আছে, পারছে না শুধু কাঁচা চিবিয়ে খেয়ে নিতে। আমার কানে সব কথাই আসছে, মনে মনে রাগে ফুঁসছি। কি মিথ্যা কথাটাই না বলছে। সত্যি, পারলে কাঁচা চিবিয়ে খেয়ে নিতাম। সীমাকে নিয়ে আমরা উপরের রুমে চলে গেলাম। সীমা রুমটা দেখে বলল, দুলাভাইয়ের তো রুচি আছে বলতে হয়, বেশ সুন্দর রুমটা। আর রুচি গুছিয়ে রাখে নাকি? হে হে হে। তা তোর বাসর কেমন হলো মুসু? ওই, ফাইজলামি করবি না বলে দিচ্ছি। তোর কি খবর সেটা বল। উনি তোকে মেনে নিয়েছে? না মেনে কোথায় যাবে, মাইনকার চিপায় পড়ছে না? তোকে কিন্তু বেশ সুন্দর লাগছে। ফুপি জুসের গ্লাস হাতে নিয়ে রুমে ঢুকলো। তোকেও তো কম সুন্দর লাগছে না। যাই হোক, বড়লোকের বাড়ির বউ তুই এখন। আমরা তো ভাবিইনি এমন শ্বশুরবাড়ি পাবি তুই। আমি উত্তরে মুচকি হাসলাম। হ্যাঁ রে মুসু, তোর শ্বশুরবাড়ি থেকে কি কি দিল ফুপিকে একটু দেখা। আমরাও দেখি আমাদের বাড়ির মেয়েকে তারা কেমন ভরিয়ে রেখেছে। আমার ফুপির এমন কথা শুনে মোটেও ওইসব দেখাতে ইচ্ছা করছে না। আমি ওদের থেকে কম কিছু পাইনি। যে বেশি পেয়েছি তা হলো ভালোবাসা। ওইসবের মূল্য ফুপি বুঝবে না। এখন না দেখালে আমার শ্বশুরবাড়ি নিন্দা করবে। যাদেরকে আমি এত ভালোবাসি তাদের নামে নিন্দে আমি করতে দেই কি করে? আলমিরা থেকে একে একে সব শাড়ি আর গয়না নামিয়ে দেখালাম। ফুপির মুখ দেখে বুঝলাম তার সবই পছন্দ হয়েছে। হঠাৎ ফুপির হাতে জুসের গ্লাসটা সীমার শাড়ির উপর পড়ে পুরো শাড়িটা ভিজে ভিজে হয়ে গেল। ফুপি বলল, ইস, পুরো শাড়িটা ভিজে গেল, আমি যে কি করি না। ঠিক আছে মা, আমি মুছে নিচ্ছি। মুছে নিবি কি করে সীমা? ভিজা শাড়ি পরে থাকলে তো ঠান্ডা লেগে যাবে। আর শাড়ি আনিসনি? উফ মা, আমি তো আনতে চেয়েছিলাম, তুমিই তো বারণ করে বললে আমরা ওখানে থাকতে যাচ্ছি না। মুসু, তোর একটা শাড়ি সীমাকে আপাতত পরার জন্য দে না। ভিজা শাড়ি পরে থাকলে মেয়েটা ঠান্ডা লেগে যাবে। মা, শুকিয়ে যাবে তো। তুই চুপ থাক। আমি সবচেয়ে সুন্দর আর দামি শাড়ি আর ভারী গয়না সীমার হাতে দিয়ে বললাম, এইগুলো তো তোর বিয়েতে আমি কিচ্ছু দিতে পারিনি, এখন এইগুলো দিলাম। ফুপি ওর হাত থেকে নিয়ে বলল, খুব সুন্দর তো। মুসু, এসবের দরকার ছিল না, তোর দোয়াটাই বেশি আমার কাছে। ভালোবেসে মুসু এসব দিচ্ছে, তুই না করছিস কেন? মেয়েটা কষ্ট পাবে না? সীমা, তুই শাড়ি চেঞ্জ করে নে।
ফুপি, আমি যাই, তোমাদের খাবারের ব্যবস্থা করি। যা মা। আমি রুম থেকে বেরিয়ে যেতেই শুনলাম সীমা ফুপিকে বলছে, তুমি এসব ইচ্ছা করে করেছো তাই না মা? চুপ থাক তুই। ও কত বড়লোক স্বামী পেয়েছি দেখেছিস, তাও আমাদের জন্য। তাই এসব নেওয়া অন্যায় কিছু না। ওকে বিয়ে দিতেও তো আমাদের অনেক খরচ হয়েছে, ওইসব পুষিয়ে নিব না। আমি দীর্ঘশ্বাস ফেলে নিচে নেমে এলাম। ফুপিদের দেখে মেহরাবের কথা আরও বেশি মনে পড়তে লাগলো। সত্যি বলতে মেহরাবকেই আমি জীবনসঙ্গী হিসেবে চেয়েছিলাম। আস্তে আস্তে ওর প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম। পুরোপুরি দুর্বল হওয়ার আগেই আমি ওর সাথে খারাপ ব্যবহার করে ওকে দূরে সরিয়ে দিচ্ছি। এখন তো আমি অন্যের স্ত্রী, চাইলেও ওর সাথে কোনো সম্পর্কে জড়াতে পারবো না। আর ও তো আমাকে কখনো ভালোই বাসেনি। যদি বাসতো এতদিনে একবার হলেও আমার সামনে আসতো। আচ্ছা, একবার ফুপির বাসায় গেলে কেমন হয়? যদি একবার তার দেখা পাই। জানালার পাশে দাঁড়িয়ে এসব কথা ভাবছিলাম। কখন যে উনি রুমে ঢুকলেন আমি বুঝতেও পারলাম না। হালকা আলোর ল্যাম্প জ্বালিয়ে দিয়ে বললাম, রাতে খেলেন না যে? আমি বাহিরের দিকে তাকিয়েই বললাম, ইচ্ছে করেনি। কারোর জন্য কি মন খারাপ করছে? কার জন্য করবে? না মানে ফুপিরা চলে যাওয়ার পর থেকে তোমাকে কেমন জানি মন মরা দেখাচ্ছে। কি হয়েছে বলতে পারো? টলমলে চোখে তার দিকে তাকিয়ে বললাম, আমাকে একবার ফুপির বাসায় বেড়াতে নিয়ে যাবেন? উনি নিশ্চুপ হয়ে কিছুটা ভাবলেন, তারপর আমার পাশে এসে দাঁড়িয়ে বললেন, তুমি জানো তোমার ফুপি কেমন? আমার থেকেও বেশি ভালো জানো। উনারা যদি সত্যি তোমাকে আপন ভাবতো তাহলে কি একটা বুড়ো বয়সী লোকের সাথে তোমার বিয়ে ঠিক করতে পারতো? নিজের মেয়ের ভালোর জন্য ভাইয়ের মেয়ের খারাপ চাইতে পারে বলো? আমি চাই না তুমি ওই বাড়ির সাথে আর কোনো সম্পর্ক রাখো, কিন্তু স্বামী হিসেবে এটা আমার আদেশ নয়, নিতান্তই অনুরোধ। জনাব সিদ্ধান্তকে আমি আজ অনেক মিথ্যা কথা বলেছি, কৌতুক করে নয়, যাতে উনি সীমা আপুকে নিয়ে সুখে থাকেন, তোমার উপর আর নজর না দেন। তার জন্য তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি বউ। আচ্ছা, আপনি যা বলেন তাই হবে, কিন্তু আমার বাবার কাছে তো নিয়ে যেতে পারেন। বাবা এখনও জানেন না যে আমি বিয়ে করেছি। জানি না উনি ক্ষুব্ধ হবেন নাকি খুশি হবেন। কোনো বাবাই তার মেয়ের সুখে অখুশি হন না। তবে তুমি যদি অখুশি হও সেটা ভিন্ন কথা। আর বুঝোই আমাদের বিয়ে হয়েছে 1 সপ্তাহ হয়নি। এই সময় যদি আমরা হুটহাট বেড়াতে চলে যাই সেটা কেউ ভালোভাবে নিবে না। তুমি আরও কিছুদিন এই পরিবেশে নিজেকে মানাও, সংসার করো মন দিয়ে, তারপর আমরা বাবার কাছে যাব। আমি মন খারাপ করে ফেললাম। উনি আমার হাত স্পর্শ করে বললেন, কথা দিচ্ছি বউ। আমি চমকে উঠলাম ওনার স্পর্শে। স্পর্শটা আমার খুব চেনা লাগছে। এর আগে তো উনি আমাকে স্পর্শ করেননি। তবে কি সেটা আমার মনের ভুল? জানি না কিছু। উনি আমাকে হাত ধরে বিছানায় বসিয়ে দিলেন। দুপুরে যে খেয়েছিলে আর কিছুই খাওনি, এখন একটু না খেলে শরীর খারাপ লাগবে। আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। আপনি কেন আনতে গেলেন? আমার খিদে পেলে আমি নিজেই নিজে গিয়ে খেয়ে আসতাম। তুমি কেমন সেটা আমার জানা হয়ে গেছে বউ। বুকটা ফেটে যাবে তাও মুখ ফুটবে না তোমার। নাও হা করো, আমি খাইয়ে দিই। আমার খেতে ইচ্ছা করছে না। বউ, আচ্ছা আমি নিজে খাচ্ছি। না, আমার হাতে খাও। মানলাম স্বামী ভাবো না, কিন্তু ঘৃণা তো করো না। এসব আপনি কি বলছেন? দিন, খাইয়ে দিন। অতি যত্নে আমাকে খাইয়ে মুখ মুছিয়ে দিলেন। আমি শুয়ে পড়ার পর উনি গায়ের উপর কাঁথা চাপিয়ে কপালে হাত বুলিয়ে চুলে বিলি কেটে দিলেন, ঠিক মেহরাব যেমন দিয়েছিল। দুটো মানুষের মধ্যে আমি কেন যেন একটু মিল খুঁজে পাচ্ছি, কিন্তু অমিলটাই বেশি। মেহরাবকে আমি কখনো দেখিনি, তার উপর ও একজন জিন। আমার চোখের সামনে থাকা মানুষটা তো জলজ্যান্ত একটা ছেলে। মেহরাবের কথা খুব মনে পড়ছে, তাই সর্বত্র ওকে খুঁজে বেড়াচ্ছি আমি। আচমকা একটা শব্দে মাঝরাতে ঘুম ভেঙে গেল। মনে হলো ভারী কিছু নিচে পড়ে ভেঙে গিয়েছে। উঠে বসলাম। লাইট নেভানো, তাই চারিদিকেই অন্ধকার। হাত দিয়ে বিছানাটা হাতড়ালাম উনি আছেন কিনা দেখতে, কিন্তু পাশে উনি নেই। তবে কি উনি নিচে শুয়েছেন? বেড ল্যাম্পটা জ্বালালাম না। না, রুমে আমি একা, আর কেউ নেই। বিছানা থেকে নেমে ব্যালকনির সামনে এসে দাঁড়ালাম। এখন তো অনেক অন্ধকার। হঠাৎ পায়ের নিচে ভাঙা কিছু টুকরো পড়ল। তার মানে ব্যালকনির দরজায় যে ফুলের টপটা ছিল সেটা ভেঙে গেছে। আর একটু এগিয়ে আসতে দেখলাম
দুজোড়া জল জল করা চোখ। অন্ধকারের প্রতিবিম্বতে বোঝা যাচ্ছিল একজন আরেকজনের গলা চেপে ধরেছিল। অন্যজনের গলা থেকে ঘর ঘর আওয়াজ আসছিল। এই বুঝি মারা পড়ল সেজন। কিছু না ভেবে চোখ বুজে চিৎকার করে উঠলাম। একটু সময় পর রুমের আলো জ্বলল। উনি আমার পাশে এসে দাঁড়ালেন। আমি ওনাকে জড়িয়ে ধরে বললাম, দেখুন, ব্যালকনিতে কেউ একজন আরেকজনের গলা চেপে ধরেছে। লোকটা হয়তো বাঁচবে না, ওকে বাঁচান অন্যজনের হাত থেকে। উনি আমাকে জড়িয়ে ধরে মাথার উপর হাত বুলাতে বুলাতে বললেন, রিল্যাক্স বউ, ওখানে কেউ নেই, দেখো। আমি ওনাকে ছেড়ে দিয়ে ব্যালকনির কোনায় তাকালাম। সেখানে কেউ নেই। তবে কি আমি ভুল দেখলাম? না, ভুল দেখিনি। আমার পায়ের নিচে ভাঙা টুকরোগুলো তো পড়েছিল। ফুলের টব ভাঙার শব্দে আমি এখানে এসেছিলাম। এই দেখুন, আমার পায়ের নিচে সেটা ভাঙার টুকরো আছে। বউ, তোমার পায়ের নিচে কিচ্ছু নেই, দেখো। আমি তাকালাম, সত্যি কিচ্ছু নেই। এমন সময় রুমের দরজায় নক করলো কেউ। উনি দরজা খুলতে চলে গেলেন। আমি ব্যালকনিতে টবটা খুঁজতে লাগলাম। না ভাঙলে টবটা তো এখানেই থাকবে। ঘুমানোর আগেও আমি টবটা এখানে রেখেছি। দাদিমা রুমে ঢুকলেন। নাতবউ চিৎকার করছিল কেন? ভয় পেয়েছিল নাকি? আমি মাথায় শাড়ির আঁচল দিয়ে মুখ নিচু করে কিছু বলার আগেই উনি বলে বসলেন, কি দেখে যেন ভয় পেয়েছ? ভিতুর ডিম তো। তুমি আবার এখন উঠে আসলে কেন? যাও ঘুমো। চলো, তোমায় আমি দিয়ে আসি। দাদিমা, ব্যালকনিতে কেউ ছিল। ও বউ, এটা তোমার মনের ভুল ছিল। দাদিমা ওনার দিকে হতাশা চোখে তাকিয়ে বললেন, চল, আমাকে দিয়ে আসবি। বউ, তুমি শুয়ে পড়ো, আমি দাদিমাকে রুমে দিয়ে আসছি। ভয়ে ভয়ে বেডে বসে পড়লাম। এভাবে চিৎকার করা উচিত হয়নি। দাদিমা কি না কি ভাবলেন। কিন্তু এটা তো মিথ্যে নয়। আমি ওখানে দুজনের ছায়া দেখেছি। ওরা নিজেদের মধ্যে ধস্তাধস্তি করছিল। কেউ যখন বিশ্বাস করছে না, তবে এটা নিয়ে না ভাবাই ভালো। সকালে আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছিলাম। উনি এসে উবু হয়ে ড্রেসিং টেবিল থেকে তার ঘড়িটা নিচ্ছিলেন। চোখ পড়ল তার বাঁ গালে কয়েকটা নখের আঁচড়। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনার গালে কি হয়েছে? কই কি হয়েছে? ও তেমন কিছু না। কিসের মনে হয় আঁচড় লেগেছে কাল রাতে দাদিমার ঘরে। আমার মনে হলো উনি মিথ্যা কথা বলছেন। স্পষ্ট বোঝা যাচ্ছে এগুলো নখের আঁচড়। আমি বললাম, আপনি বসুন, আমি ফার্স্ট এইডের বক্সটা নিয়ে আসি। প্রয়োজন হবে না বউ, আমাকে এক্ষুনি বের হতে হবে। তাড়া আছে আমার। একটু দেরি হলে কিচ্ছু হবে না, আপনি বসুন। আমি ওনার গালে ওষুধ লাগিয়ে দিলাম। কাছ থেকে লক্ষ্য করে বুঝলাম এগুলো নখেরই আঁচড়। কেন উনি আমাকে মিথ্যা বলছেন বুঝতে পারলাম না। ওনার কোনো অবৈধ সম্পর্ক নেই তো? ছি, এসব আমি কি ভাবছি? আমার মাথায় এসব খারাপ চিন্তা কোথা থেকে আসে? আচ্ছা, ওনার রিলেশন থাকলেও আমার কি? আমি তো তাকে স্বামী হিসেবে মানি না, কখনো ভালোবাসিনি। তাহলে তার সামান্য কিছু আমাকে কেন কষ্ট দেয়? আমি কি ওনাকে, আমার মনের ভালোবাসাটুকু তো মেহরাবের জন্য। সেখানে কি করে ওনার জায়গা হতে পারে? অন্যমনস্ক হয়ে গেলাম ভাবতে ভাবতে। উনি আমার নাক ছুঁয়ে দিয়ে বলল, বউ, কি ভাবছো? কিছু না তো। আমি যাচ্ছি, সাবধানে যাবেন, আল্লাহ হাফেজ। দাদিমা রুমের সামনে দিয়ে যেতেই কিছু টুকরো কথা কানে ভেসে এলো। আন্টিকে দাদিমা বলছিল, আমি একটা বড় ঝড়ের আভাস পাচ্ছি খানম। যে ঝড়ে আমার নাতি আর মুশায়রার সংসার ভেঙে যেতে পারে। ওদের মধ্যে দূরত্ব বেড়ে যাবে। বুঝতে পারছি না কি করব। বড় আম্মা, সে কি সত্যিই আসছে? হ্যাঁ খানম, তাহলে তো সত্যিই বড় অশান্তি হবে। তুমি টেনশন করো না আম্মা, আমি ওকে বুঝিয়ে বলবো। ও অশান্তি করবে না। এইটুকু শুনে আমি ভাবনায় পড়ে গেলাম। কে আসছে আমাদের মাঝে? কিসের ঝড়ের আশঙ্কা করছেন দাদিমা? দাদিমা আর আন্টি তবে সবটা জানে, কিছু একটা আমার কাছে লুকিয়ে রাখছে। বিকালে রান্নাঘরে সবার জন্য পাকোড়া বানাচ্ছিলাম। একজন বোরকা পরা মেয়ে এসে দাঁড়ালো আমার সামনে। বয়স আমার থেকে 1 থেকে 2 বছর বেশি হবে। চোখ দুইটা ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছিল না। মিষ্টি কণ্ঠে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, দাদিমা কোথায়? তার রুমে আছে।
আপনাকে তো চিনলাম না বোন। দাদিমা পিছনে এসে বলল, তুই কখন এলি? সে দাদিমার পায়ে হাত দিয়ে সালাম করে বলল, মাত্রই। তোমাকে তো জানিয়েছিলাম আমি আসব। কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো আছি উম্মি। তুই ভালো আছিস? একদম, বলে নিকাব আর বোরকাটা খুলে নিল। এত সুন্দর মেয়েটা, মনে হলো চেহারায় জ্যোতি ঝলকাচ্ছে। মাশাআল্লাহ, আল্লাহ তাকে যথেষ্ট রূপ দিয়েছে। হেসে হেসে কথা বলছে, বিহেভও অনেক ভালো। দাদিমাকে জিজ্ঞেস করলাম, দাদিমা উনি কে? আমার আর একটা ভালো নাতনি উম্মি। মেয়েটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, দাদিমা উনি কে? আগে তো কখনো দেখিনি। কথাটা শুনে দাদিমার মুখ কালো হয়ে গেল। আমি কে সেটা বলতে এত আমতা আমতা করছেন কেন দাদিমা? তখনই আন্টি এসে উম্মিকে জোরে ধরে কুশলাদি জিজ্ঞেস করলো। এদিকে উম্মি এদিক সেদিক উঁকি মেরে বলল, তোমার দুষ্টু নাতিটা কোথায় দাদিমা? কাজে গেছে, একটু চলে আসবে। তুই যা, গিয়ে বিশ্রাম কর। উনারা উম্মিকে নিয়ে উপরে চলে গেলেন। সন্ধ্যায় আমি আর রুমে গেলাম ওকে কফি দেওয়ার জন্য। আমাকে দেখে বলল, বসো, একটু গল্প করি। তোমার সাথে তো আলাপই হলো না। আমি মুশাইরা, এই বাড়ির বউ। কার বউ তুমি? দাদিমার নাত বউ। এই কথা শুনে উম্মের চোখ মুখ অবাকতা লক্ষ্য করলাম। কিছু বলার আগেই সাকি ডেকে বলল, ভাবি তোমার ফোন বাজছে। অনেকক্ষণ ধরেই বাজছে, গিয়ে দেখো। আমি আসছি একটু, বলে চলে এলাম। মেয়েটা ঠায় অবাক হয়ে বসে রইল। উনি এসে আজ সোজা রুমে ঢুকলেন না, প্রথমে উম্মের রুমে গেলেন। ব্যাপারটা স্বাভাবিক হলেও আমার কাছে কেমন যেন খারাপ লাগলো। আমি আসলেই একটু বেশি বেশি ভাবছি। বাসায় মেহমান এসেছে, তারপর ওনার আত্মীয়, প্রথমেও তো তার সাথেই দেখা করা উচিত। 1 মিনিটের মধ্যেই উনি ওখান থেকে বেরিয়ে আসলেন, দেখে স্বস্তি পেলাম। রুমে এসে চুপচাপ বসে রইলেন। প্রতিদিনের মতো আমাকে জ্বালালেন না, বক বক করলেন না, তেমন কথাও বলেননি। আমার ভেতরটা কেমন যেন অস্থির লাগলো ওনার এই অবস্থা দেখে। আমি নিজে থেকে কথা বলতে গেলাম, তখনই ওনার ফোনটা বেজে উঠল। উনি 1 মিনিট আসছি বলে ফোন নিয়ে বেরিয়ে গেলেন। আমি চুপচাপ ব্যালকনিতে দাঁড়িয়ে রইলাম। এমন সময় লোডশেডিং হয়ে গেল। অসময়ে এভাবে লোডশেডিং। এখন আলো খুঁজবো কি করে? রুমের দিকে যাব এমন সময় সেই চিরপরিচিত কণ্ঠ শুনতে পেলাম। কেমন আছো মুসু? মেহরাব, মনে আছে আমাকে? হ্যাঁ মনে আছে। আপনার এত রাগ কেন? সেদিনের পর আমার সামনে এলেন না, আপনি একবারও বুঝলেন না ওইসব আমি রাগে বলা ছিল। আমাকে ক্ষমা করে দিন, রাগের মাথায় কত কিছু বলে দিয়েছি। মেহরাব কিছুটা কাছে এসে বলল, তোমার ওপর আমার কোনো রাগ নেই মুসু, আমায় ভালোবাসো মুসু? আমি হতবিহ্বল হয়ে গেলাম এ প্রশ্নে। কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, মেহরাব, আমার বিয়ে হয়ে গেছে, আমি এখন বিবাহিত। সে তার হাত দিয়ে আমার গাল দুটো ধরে বলল, সব ছেড়ে আমার কাছে চলে আসতে পারবে না মুসু? আমি তোমাকে নিয়ে আমার জগতে চলে যাব, সেখানে আমরা ঘর বাঁধব। তা হয় না মেহরাব। কেন হয় না? চলো আমার সাথে। কিন্তু তুমিও আমাকে ভালোবাসো আর আমিও তোমাকে, তাহলে এত কিসের দ্বিধা? তুমি তো তাকে স্বামী হিসেবে মেনেও নাওনি। আল্লাহ, তুমি আমাকে এমন দ্বিধায় কেন ফেললে? কোনটা বেছে নিব আমি? পুরো শরীর ঠান্ডা হয়ে আসছে আমার। মনে হচ্ছে এসব পরিস্থিতি আসার আগে কেন আমি মরে গেলাম না। আমি মেহরাবের হাতটা আমার হাত থেকে সরিয়ে নিয়ে বললাম, আমাকে ভুলে যান মেহরাব, এখন আমি অন্যের স্ত্রী, আর আমি তাকেই ভালোবাসি। আমি আপনার সাথে যেতে পারবো না। দয়া করে এমন আবদার নিয়ে আর সামনে আসবেন না। আপনি আমার অতীত, আর উনি আমার বর্তমান এবং ভবিষ্যৎ। আর আপনি অনেক দেরি করে ফেলেছেন। তখন যদি বলতেন আপনি জিন হলেও আমি আপনার হাত ধরতাম সব কিছুর বিনিময়ে। এখন তার সম্ভব না। আপনি ফিরে যান। মেয়েরা পিছু হটতে হটতে বলল, আমাকে ফিরিয়ে দিচ্ছ মুসু? আমি চোখের পানি মুছে দিয়ে বললাম, হ্যাঁ, আর কখনো আমার সামনে আসবেন না দয়া করে। আমি আপনাকে ভুলে গেছি। আমিও চাই আপনি আমাকে ভুলে যান।
ভালো থেকো, আল্লাহ হাফেজ। শুনে মনে হলো তাকে পিছু ডাকি, কিন্তু আমার বিবেকে সেটা আটকালো। যেটা চলে গেছে সেটা নিয়ে আর ভেবে লাভ নেই, অতীতকে ভুলে যাওয়াই ভালো। তখনই বিদ্যুৎ চলে এলো, রুমের আলোটা জ্বলে উঠল। আর কিছুক্ষণ মন ভরে কেঁদে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম। উনি তো এখনো এলেন না। কোথায় বের হলেন এই রাতের বেলা? একবার নিচে গিয়ে দেখি বরং। নিচে নেমে আসলাম, কিন্তু কোথাও উনি নেই। দেখলাম সাকি পানি ভর্তি জগ নিয়ে দাদিমার ঘরের দিকে যাচ্ছে। ডেকে জিজ্ঞেস করলাম, তোমার ভাইয়াকে দেখেছ? অনেকক্ষণ আগে দেখলাম বাগানের দিকে গেলেন। আচ্ছা ঠিক আছে, দাদিমাকে ওষুধটা খাইয়ে দিও। বেরিয়ে বাগানের দিকে এলাম। কিছুটা দূরে দেখলাম উনি উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে আছেন। এত রাতে বাগানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? কোনো কারণে কি ওনার মন খারাপ? যাব একবার? না, থাক, একাই থাকুক, বিরক্ত না করাই ভালো। কিছুটা এগিয়ে ফিরে আসবো এমন সময় কিছু কথা কানে এলো। গাছের ঝোপের আড়ালে লুকিয়ে পড়লাম। আড়াল থেকে দাঁড়িয়ে দেখলাম উনি একা নয়, উম্মেও আছে ওনার সাথে। দুজন দাঁড়িয়ে জোরে জোরে কথা বলছে। কোনো ব্যাপারে কি কথা কাটাকাটি হয়েছে তাদের মাঝে? শুনলাম উম্মে কাঁদতে কাঁদতে বলছে, তুমি এটা কি করে করতে পারো আমার সাথে? আমার কিচ্ছু করার নাই উম্মে। তাহলে কি এতদিনের সব আশা ব্যর্থ আমার? 8 বছর ধরে আমরা একে অপরকে ভালোবাসি। কিছুদিন পর আমাদের বিয়েও হতো। দাদিমাই তো সব ঠিক করে রেখেছিল, আমি তার নাত বউ হব। উনিও কি করে তোমার এই কাজটা সমর্থন করলো? উম্মে শান্ত হও, আমার কথাটা একটু শোনো। আমাকে ঠকিয়েছে তুমি। না, ঠকাইনি তোমাকে। হ্যাঁ, এটা ঠিক, আমি তোমাকে ভালোবাসতাম, তোমাকে বিয়েও করব বলেছিলাম, কিন্তু আমি এখন মুশায়রাকে বিয়ে করে ফেলেছি। ব্যাপারটা এখন আমার কর্তব্যে সীমাবদ্ধ নেই উম্মে। এখন ওকে আমি ভালোবাসিও। আমাকে কি ভালোবাসতে না তুমি? বাসতাম, সেটা অতীত। এখন আমার স্ত্রী আছে, এটা আমি অস্বীকার করতে পারি না। আল্লাহর ইচ্ছাতেই আমাদের বিয়ে হয়েছে, সংসার হয়েছে। এটাই বলবো, তুমি আমার আশা ছেড়ে দাও উম্মে। এসব কথা শুনে আমার খুব খারাপ লাগছে। উনি আর উম্মি একে অপরকে ভালোবাসতেন, আর আমি তাদের মধ্যে ঢুকে পড়েছি। সেদিন কর্তব্যের খাতিরে উনি আমাকে বিয়ে করে নিজের ভালোবাসাটাকে ত্যাগ করে দিলেন। এত অলক্ষী কেন আমি? যেখানে যাই কারো না কারো সর্বনাশ করে ছাড়ি। খুব শব্দ করে কান্না আসছিল। হাত দিয়ে মুখ চেপে আবার তাদের কথায় কান দিলাম। উম্মে চোখ মুছে বলল, আসলেই তুমি আমার কপালে ছিলে না, তাই এমনটা হয়ে গেল। এসব নিয়ে আর কষ্ট পাবো না আমি। কিন্তু তুমি আমাকে এটা বলো, জিন হয়ে তুমি একজন মানুষকে কেন বিয়ে করলে? সেটা তোমাকে আগেও বলেছি। আমি কেন জিন জগৎ ছেড়ে এখানে পড়ে আছি দাদিমাকে নিয়ে। সে একই কারণে আমি মুশায়রাকে বিয়ে করেছি। এখন আমি চাই বাকি জীবনটা ওর সাথে কাটাতে। শুধুমাত্র কর্তব্যের খাতিরে মেহরাব? না, আমি ওকে ভালোবেসে ফেলেছি, আর এটাও জানি ও আমাকে প্রচণ্ড ভালোবাসে। আমি এসব শুনে হতবাক হয়ে গেলাম। উম্মি ওকে জিন বলছে, মেহরাব বলে ডাকছে। তার মানে যার সাথে আমার বিয়ে হয়েছে সে আর কেউ নয়, মেহরাব। তাহলে এতদিন কেন পরিচয় গোপন রাখলো? একটু আগেও তো সে ভালোবাসার দাবি নিয়ে এসেছিল আমাকে নিয়ে যেতে। যদি সে মেহরাবই হবে তাহলে এত ছলচাতুরি কেন করলো? তার কণ্ঠটাই বা এতদিন আমার কাছে অচেনা ঠেকলো কেন? কিচ্ছু বুঝতে পারছি না আমি। উম্মে মেহরাবকে জড়িয়ে ধরে বলল, তুমি যেটাতে সুখে থাকো তাই করো। আমার কাছে তো তোমার সুখটাই বেশি গুরুত্বপূর্ণ। আমাকে ভুল বুঝো না উম্মে। ভুল বুঝিনি মেহরাব। আমার সত্যি গর্ববোধ হচ্ছে তোমার মতো একজন নিঃস্বার্থ মানুষকে আমি ভালোবেসেছি। তুমি মুশুকে নিয়ে সুখে থেকো, শুধু বন্ধু হিসেবে আমাকে পাশে রেখো। থাকবে সব সময়। আমি কাল জিন জগতে ফিরে যাব মেহরাব। ফিরে যাব কেন? ভেবেছিলাম তো তোমাকে বিয়ে করব। সেটা যখন হচ্ছে না, তবে বাবার পছন্দের জিনকেই বিয়ে করতে হবে। সেখানে ফিরেই বিয়ের ব্যবস্থা করে ফেলব। সুখে থেকো, দোয়া করি। তুমিও সুখে থেকো মেহরাব। কখনো যদি মনে হয় আমাকে পাশে পাওয়ার দরকার,
স্মরণ করো। আমি ওখান থেকে চলে এলাম। অনেক প্রশ্ন আমার মনে জট বেঁধে আছে। ওকে সবগুলোর উত্তর দিতে হবে। উত্তর না পাওয়া অবধি আমি শান্ত হতে পারছি না। মেহরাব রুমের সামনে আসতেই দাদিমা ওকে বলল, উম্মে সব মেনে নিয়েছে তো? হ্যাঁ দাদিমা, এটা নিয়েই আমি ভয়ে ছিলাম। আমি চাইনি মুশুর মতো এত ভালো মেয়েটার সংসারে অশান্তি হোক। যাক, সব ভালোই মিটেছে, এটাই আমার শান্তি। তুইও আর দেরি করিস না, নিজেদের দূরত্বটা কাটিয়ে ফেল। সব সত্যিটা ওকে বলে দে। সবটা বলতে পারবো কিনা জানি না, তবে যেটা বলা প্রয়োজন সেটা বলবো। কিন্তু সবটা বলার সময় এখনো আসেনি দাদিমা। তুমি চিন্তা করো না, বিশ্রাম নাও। উম্মের কাছে যাও, ওকে ভালো করে বুঝাও যাতে আমাকে ভুল না বুঝে, এসব নিয়ে কষ্ট না পায়। আচ্ছা, আমি যাচ্ছি। মেহরাব এসে রুমে ঢুকলো। আমাকে শুয়ে থাকতে দেখে কপালে হাত দিয়ে বলল, শরীর খারাপ নাকি বউ? না, ঠিক আছে। কোথায় ছিলেন আপনি? উম্মের সাথে কথা বলছিলাম। সারাদিনে তো কথা হয় নাই। মেয়েটা অনেক ভালো। হ্যাঁ বউ, আমি যদি তোমাকে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলুন, কি বলবেন? তুমি তো একটা জিনকে ভালোবাসতে, যে সবসময় তোমার পাশে থাকতো, তোমাকে আগলে রাখতো। হ্যাঁ, কিন্তু ওর কথা আর বলবেন না। ওকে তো আমি ভুলে গেছি। তাকে তো আমি না করে দিয়েছি আপনার কথা ভেবে। এখন যদি জানতে পারো সে আর আমি আলাদা কেউ নয়, একজনই, তবে তুমি কি করবে? তাহলে তুমি সত্যিই মেহরাব? হ্যাঁ বউ, আমি তোমারই মেহরাব। যদি মেহরাব হও, তোমার কাছে আমার অনেক প্রশ্ন আছে। আমি সব প্রশ্নেরই উত্তর দিতে প্রস্তুত। তুমি এতদিন কেন জানাওনি? আর তোমাদের কণ্ঠ আলাদা হয় কি করে? কিছুক্ষণ আগে কেনই বা বললে তোমার সাথে চলে যাওয়ার কথা? আমার উপর তোমার কিসের কর্তব্য রয়েছে, যার জন্য তুমি তোমার 8 বছরের ভালোবাসা ত্যাগ করে দিলে? মেহরাব উঠে দাঁড়িয়ে বলল, তুমি সব শুনে নিয়েছ? হ্যাঁ, শুনেছি। এখন উত্তর দাও। বেশ, শুনো। এতদিন নিজেকে আমি প্রকাশ করিনি, কারণ তোমাকে আমি সময় দিয়েছিলাম, তোমাকে মানসিকভাবে শক্ত হওয়ার জন্য। হঠাৎ বিয়ে হওয়ায় তুমি অনেক ডিপ্রেসড হয়ে গিয়েছিলে। তার উপর তুমি আমার উপর খুব রেগেছিলে। আমি জিন, আমি কণ্ঠ আর রূপ দুটোই পরিবর্তন করতে পারি। আমি চাইনি তুমি অত তাড়াতাড়ি আমার সত্যিটা জেনে ফেলো, তাই কণ্ঠ পরিবর্তন করেছি। উম্মের সাথে আমার সম্পর্ক শেষ করার আগে আমার এটা জানা প্রয়োজন ছিল তুমি কাকে চাও, আর আমাকে ভালোবাসে আমার সাথে সংসার করতে চাও কি না। এটা শিওর হওয়ার জন্যই এসব করা। তারপর মেহরাব আমার গাল দুহাতে জড়িয়ে ধরে বলল, অতীতে কি ছিল সেটা গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে এটাই গুরুত্বপূর্ণ যে তুমি আমার বিবাহিত স্ত্রী। তোমার উপর আমার স্বামী হিসেবে কর্তব্য আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি, সেদিন থেকে ভালোবেসে ফেলেছি। মেহরাবের কণ্ঠে বলল, মুশু, আমি কিচ্ছু চাই না, শুধু চাই বাকি জীবনটা তোমার সাথে তোমাকে ভালোবেসে কাটাতে। আমি ওনাকে জাপটে ধরে বললাম, আমিও আপনাকে খুব ভালোবাসি। মেহরাব আলতো করে কপালে চুমু খেয়ে বলল, এভাবেই থেকো আমার সাথে, কখনো ছেড়ে যেও না বউ, তাহলে বড্ড একা হয়ে যাব। আমি আরো শক্ত করে জড়িয়ে ধরে বললাম, কখনোই যাব না, এতগুলো ভালোবাসি তোমায়। আমিও এতগুলো ভালোবাসি। অজু করে এসো, একসাথে নামাজ পড়ব। এতদিন যে দিনটার অপেক্ষা করেছি সেদিনটা এসে গেছে বউ। আমিও লজ্জামাখা মুখে আচ্ছা বলে অজু করে এলাম, একসাথে নামাজ পড়লাম। এটা এত সুন্দর একটা অনুভূতি বলে বোঝাতে পারবো না। নামাজ পড়ার শেষে ওনার পা ধরে সালাম করলাম। উনি মুচকি হেসে আর একটা চুমু দিয়ে কোলে তুলে নিলেন আমায়। আমি ওনার শার্ট আঁকড়ে ধরে বললাম, কি করছেন কি? নামায়, পড়ে যাব তো। পড়বে না। কোলে করে ব্যালকনিতে নিয়ে এসে দোলনায় বসালেন। আস্তে আস্তে দোল দিতে দিতে বললেন, বউ, তোমার জন্য একটা উপহার রেখেছিলাম, বাসরতে দেব বলে। সেদিন তো দিতে পারিনি, আজ দিব। তুমি চোখ বুজে বসো, আমি রুম থেকে নিয়ে আসছি। না বলা অবধি তাকাবে না। আমিও বাধ্য মেয়ের মতো চোখ অফ করে বসে রইলাম।
উনিও এসে মাথার উপর কি যেন জড়িয়ে দিলেন। চোখ খুলে দেখলাম একটা লাল টকটকে শাড়ি, গলায় একটা হার পরিয়ে দিলেন, তাতে একটা অক্ষর লেখা ছিল এম। আমি অবাক হয়ে বললাম, এত কিছু? সামান্যই। এসো তোমায় মেহেদি পরিয়ে দিই। পরাতে পারবেন? বউয়ের জন্য এতটুকু পারবো না? উনি মেহেদি পরিয়ে দিলেন, আর অবাক চোখে ওনার মুখের দিকে তাকিয়ে রইলাম। একটা জিন এত পাগলামি করতে পারে তা জানা ছিল না। এরপর বলে, শাড়িটা পরে এসো। শাড়ি জড়ালাম, কিন্তু মেহেদির জন্য কুচি করতে পারছিলাম না। উনি এসে ভাজে ভাজে কুচি করে দিলেন, আয়নার সামনে বসিয়ে চুলে খোপা করে দিলেন, তাতে আবার ফুলও গুজে দিলেন। চোখে কাজল পরিয়ে দিলেন, শাড়ির আঁচল দিয়ে মাথায় ঘোমটা চড়িয়ে দিয়ে বললেন, এবার একদম বউ বউ লাগছে। আমি লজ্জায় ওনার বুকে মুখ গুজলাম। জ্যোৎস্না ভরা চাঁদের দিকে তাকিয়ে বললাম, দেখুন আজকের চাঁদটা কত সুন্দর, তাই না? আমার বউয়ের থেকে বেশি নয়। লজ্জামাখা চোখে ওনার চোখের দিকে তাকালাম। সেখানে আমার জন্য হাজারো অনুভূতি আর ভালোবাসা দেখতে পেলাম। এই প্রথম বুঝতে পারলাম, জিনরা ক্ষতি করতে নয়, ভালোবাসতে জানে। মানুষের চেয়ে বেশি ভালোবাসা আর পবিত্রতা তাদের মনে আছে। এমন একটা জিনবর পেয়ে নিজেকে সত্যিই ভাগ্যবতী মনে হচ্ছে। মুখ খুলে বলেই ফেললাম, জিনবর, প্রচণ্ড ভালোবাসি তোমায়। পরের দিনগুলো আমার এত আনন্দে কেটে গেল, মনেই হলো না দুঃখ নামক কোনো বস্তু আমার জীবনে আছে। এত ভালোবাসে জিনবরটা আমায়। আমার চোখ মুখে সবচেয়ে সুখী বউয়ের ছাপ লেগে থাকে। সারাটা দিন খুনসুটি, একসাথে নামাজ পড়া, আমাকে রান্না শিখিয়ে দেওয়া, মাঝে মাঝে ছোট ছোট সারপ্রাইজ, ঘুরতে যাওয়া, সব মিলিয়ে জিনবর আর আমার সংসার। এর মাঝে ফুপি একবার এসে দেখে গেলেন আমাকে। এত সুখী দেখে হয়তো চোখে মুখে একটু হিংসে ভাব জেগেছিল তার। সীমা খুশি হয়ে বলেছিল, মুসু, তুই সত্যিই অনেক ভাগ্যবতী রে। ভাগ্য করে একটা হিরে পেয়েছিস, আগলে রাখিস, হারিয়ে যাতে না যায়, বুঝতে পারছিস? এর মধ্যে দাদিমা মারা যায় অদ্ভুতভাবে। কেউ যেন তাকে অত্যাচার করে নৃশংসভাবে মেরে ফেলেছে। আমরা দুইজন খুব ভেঙে পড়েছিলাম। তাও ও অনেক শক্ত ছিল, আমাকে খুব আগলে রাখতো, একা ছাড়তো না বেশিক্ষণের জন্য। ভাবলাম অতি আপনজনকে হারিয়ে ওর মধ্যে ভয়টা জেগে বসেছে, তাই ও আমাকে নিয়েও ভয় পাচ্ছে। আমি ওকে যথেষ্ট বোঝার চেষ্টা করতাম। সেদিন রাতে মেহরাব বাসায় ছিল না। আমি রুমে বসে হাদিসের বই পড়ছিলাম। হঠাৎ নিচ থেকে ধূপধাপ শব্দ আসতে লাগলো। ভয় পেয়ে গেলাম। নিচে তো সাকি আর আন্টি আছেন, কি হলো আবার তাদের? বইটা রেখে নিচে আসলাম। আন্টির ঘরের সামনে আসতে দেখি হঠাৎ দরজা খোলা। আস্তে আস্তে রুমের ভিতরে ঢুকে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। একটা কালো লোমশ ভয়ানক প্রাণী আন্টির পেটে তার বড় বড় চোখ ঢুকিয়ে পেটের সব বের করে আনছে। আন্টি চিৎকার চিৎকার করতে করতে চুপ হয়ে গেলেন। আমি এই অবস্থা দেখে জোরে চিৎকার করে উঠলাম। প্রাণীটি শরীর না ঘুরিয়ে শুধু মাথাটা ঘুরিয়ে লাল লাল চোখে আমার দিকে তাকায়। তার সারা মুখে রক্ত মাখা। মুচকি হেসে আমাকে ধরার জন্য হাতটা বাড়িয়ে দিল লম্বা করে। এসব দেখে আমি আর স্থির থাকতে পারলাম না। দৌড়ে রুমে এসে দরজা লক করে ওয়াশরুমে চলে এলাম। চোখের সামনে পুরো ঘটনাটা যেন ভাসছে। আর সহ্য হলো না, বমি করে দিলাম। ফ্রেশ হওয়ার পর যেন শক্তি পাচ্ছিলাম না উঠে দাঁড়ানোর। তাও রুমে আসলাম। এমন সময় দরজা জোরে জোরে ধাক্কানোর আওয়াজ শুনতে পেলাম। এত জোরে ধাক্কাচ্ছে মনে হচ্ছে ভেঙেই যাবে। জোরে জোরে আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। কয়েকবার পড়ার পর দরজা ধাক্কানো বন্ধ হয়ে গেল। কিছুটা সাহস ভর করে দরজা খুলে দেখতে যাব, অল্প খুলতেই প্রাণীটির ভয়াবহ চিৎকার শুনতে পেলাম। সাথে সাথে আবার লক করে বিছানার উপর গুটিসুটি মেরে বসে রইলাম। মেহরাব যে কোথায়? আমার ভীষণ ভয় করছে। বাবা বলেছিল কখনো বিপদে পড়লে সূরা তেলাওয়াত করতে। মনে মনে যত সূরা পারি সব পড়লাম, আল্লাহকে ডাকছিলাম। তখনও কিন্তু দরজা ধাক্কানো বন্ধ হয়নি। হঠাৎ দরজার বাহিরে ধস্তাধস্তির আওয়াজ শুনতে পেলাম। মনে হলো খুলে দেখি, কিন্তু দ্বিতীয়বারের মতো সাহসটা পেলাম না। প্রায় কিছুক্ষণ পর মেহরাবের গলা পেলাম।
মুসু, দরজা খোলো। তাড়াতাড়ি নেমে দরজা খুলতে যাব, তখন আর একটা আওয়াজ এলো, বউ। আমি না বলা অবধি দরজা খুলবে না। থম মেরে দাঁড়িয়ে রইলাম। আবার আওয়াজ, মুসু, দরজা খোলো। ওটা না হলে আমাকে মেরে ফেলবে। আমার কণ্ঠ নকল করে সে তোমাকে বাধা দিচ্ছে। মুসু, আমাকে বাঁচাও। বউ, ওর কথায় ভুলো না। যতক্ষণ না ফজরের আজান পড়ছে তুমি ঘর থেকে বের হবে না। এটা তোমার স্বামীর আদেশ। দরজা না খুলে জায়নামাজ বিছিয়ে সেজদা দিয়ে লম্বা মোনাজাত ধরলাম। আমি বুঝে গেছি কে আসল আর কে নকল। বিয়ের পর থেকে মেহরাব আমাকে কখনোই মুসু বলে ডাকতো না। এটাও আমি জানি ওর জীবন যত বিপন্ন না হোক ও আমাকে বাঁচাতে বলবে না। অপেক্ষা শেষ হলো। ফজরের আজানটা দিয়ে দিল। নামাজটা শেষ করে দরজা খুলতে গেলাম। ভয় আর দুশ্চিন্তায় সারাটা রাত কেঁদেছি। আমার মেহরাবের কিছু হয়ে যায়নি তো? দরজা খুলে দেখলাম ও মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। কপাল আর মুখে আঁচড়ের দাগ। নিশ্চয় ধস্তাধস্তিটা ওর সাথেই হয়েছিল সেদিন রাতেও। তবে এই প্রাণীটির সাথে মেহরাবের সংঘর্ষ হয়েছিল। অনেক কষ্টে ওকে উঠিয়ে বিছানায় শোয়ালাম। প্রাথমিক চিকিৎসা দিলাম। আমার ভাবনা হতে লাগলো, এত কিছু হয়ে গেল, সাকি বা মেয়েগুলো কোনো সারা শব্দ পেল না। তার মানে কি ওদেরকেও? আল্লাহ, কে এই শত্রু যে আমাদের সুখের জীবনে অভিশাপ লাগাতে এসেছে? প্রায় কিছুক্ষণ পর ওর জ্ঞান ফিরল। খুব কষ্ট পাচ্ছিল ও। আমি ওকে জড়িয়ে ধরলাম। ও আমাকে সান্ত্বনা দিতে গিয়ে বলল, আমার কিচ্ছু হয়নি বউ, কেঁদো না। কে ওই প্রাণীটি? এভাবে কেন আঘাত করছে আমাদেরকে? ভয় পেও না, কিচ্ছু হবে না। আমার খুব বড় ভুল হয়ে গেছে তোমাকে একা রেখে। আর কখনো তোমাকে একা ছাড়বো না। আমরা আর এখানে থাকবো না মেহরাব। কোথায় যাবে? আমার বাবার কাছে যাব। এটা হয় না বউ। কেন হয় না? আমি এত কিছু বুঝতে চাই না। আপনি আমার সাথে বাবার বাড়িতে যাবেন, নতুবা আমি কিন্তু কিছু করে বসবো। মেহরাব অনেক পীড়াপিড়িতে হ্যাঁ বলতে বাধ্য হলো। সব গুছিয়ে আমরা বিকালের দিকে বের হলাম। গাড়িতে উঠে টলমল চোখে বাড়িটাকে দেখতে লাগলাম। এই বাড়িতে এতদিন সুখে সংসার করলাম, এই বাড়িটাই ছাড়তে হচ্ছে এখন। সবার কথা মনে পড়ছে। চোখের পানি মুছে নিলাম। মেহরাব দেখলে কষ্ট পাবে, ওকে আমি কষ্টে রাখতে চাই না। অনেকদিন পর নিজের বাড়িতে পা রাখলাম। যে বাড়ি থেকে একদিন রাতের আধারে পালিয়েছিলাম। আমি একটা জিনকে বিয়ে করেছি, বাবা জানলে জানি না কি হবে। কিন্তু মেহরাবকে দেখলে বাবা মানতে বাধ্য ও যে অনেক ভালো। দরজা নক করতেই চাচ্চু দরজা খুলল। আমি সালাম দিয়ে জড়িয়ে ধরলাম। আমাকে দেখে খুব খুশি হলো চাচ্চু। আমাকে জিজ্ঞেস করলেন, এতদিন কোথায় ছিলাম? চাচ্চু, আমি বিয়ে করে ফেলেছি, শ্বশুরবাড়িতে ছিলাম। বলিস কি? এ তো খুব খুশির সংবাদ। জামাই কই আমাদের? আসছে, গাড়ি থেকে লাগেজ নামাচ্ছে। আয়, জামাই নিয়ে ভেতরে আয়, তারপর বাকি কথা হবে। তুমি যাও, আমি ওনাকে নিয়ে আসছি। মেহরাব লাগেজ নিয়ে চলে আসলো একটু পর। আমি বাসা দেখিয়ে বললাম, এটা তোমার শ্বশুরবাড়ি, এসো, ভিতরে এসো। বাবা একটু রাগী, কিন্তু খুব ভালো। জিন বিয়ে করেছি জানলে হয়তো একটু রাগ করবে। সমস্যা নেই, চাচ্চু আছে, বাবাকে মানিয়ে নিতে পারবে। এসো, ভিতরে এসো। আমি ভিতরে ঢুকার পরে দেখলাম উনি বাহিরে দাঁড়িয়ে কি যেন চিন্তা করছে। ভিতরে ঢুকতে একটু ইতস্তত বোধ করছিল। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? কিছু না তো। আমি হাত টান দিয়ে ভেতরে নিয়ে আসলাম। চাচ্চু ওকে দেখে কেমন যেন অবাক হয়ে তাকিয়ে রইল। আমাকে দূরে দেখে নিয়ে জিজ্ঞেস করলো, তুই কাকে বিয়ে করেছিস? আমি অবাক হয়ে চাচ্চুর মুখের দিকে তাকিয়ে রইলাম। চাচ্চু কি বুঝে ফেললো মেহরাব যে জিন? সাধারণ দৃষ্টিতে কারোরই মেহরাবকে জিন মনে হওয়ার কথা নয়। তার নুরানি আর মায়াবী চেহারাটা 8-10টা মানুষের মতোই। চাচ্চুর বুঝে ফেলাটাও অস্বাভাবিক কিছুই নয়, কেননা বাবার মতো চাচ্চুও একজন আলেম, খুব সুন্দর আওয়াজ করেন। তবে তার চেয়ে বাবার জনপ্রিয়তাটাই বেশি ছিল। বাবাকে সবাই খুব সম্মান করত। বলতে দ্বিধা হচ্ছে, তাও বলাটা দরকার, কেননা চাচ্চু ছাড়া কেউ বাবাকে মানাতে পারবে না। ছোট ভাইকে বাবা অসম্ভব ভালোবাসেন। আমি হেসে বললাম, চাচ্চু, উনিই আমার স্বামী। ফুপি আমাদেরকে বিয়ে দিয়েছিলেন মাসখানেক আগে। তার পরিবারে দাদিমা ছাড়া কেউ ছিল না।
কিছুদিন আগে তিনি মৃত্যুবরণ করেছেন। এমন সময় চাচিমা এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। জিজ্ঞেস করলেন, এতদিন কোথায় ছিলি মুসু? কেঁদো না চাচিমা, আমি ফুপির কাছে ছিলাম, সেখান থেকে বিয়ে করে শ্বশুরবাড়িতে। তোমাদের জামাইয়ের সাথে এলাম বাবাকে দেখতে। বিয়ে করে নিলি আর আমাদেরকে একবারও জানালি না? সব কিছু হুটহাট করেই হয়ে গেল চাচিমা। আমাদের জামাই কই? রুমে একা বসে আছে, যাও দেখা করে আসো। মুসুর জামাই এসেছে? হ্যাঁ, দেখবই তো, তার আগে আপ্যায়নের ব্যবস্থা করি। হ্যাঁ গো, আপনি যান জামাইয়ের কাছে, এই প্রথমবার এলো, একটু অস্বস্তি বোধ করবে, আর ভালো করে আপ্যায়নও তো করতে হবে। আমি যাচ্ছি, তুমি যাও সালেহা। চাচিমার কোনো সন্তানাদি নেই। মা মারা যাওয়ার পরে আমাকে আর শিরিনকে চাচিমাই দেখাশোনা করত। বাবার বকার হাত থেকে বাঁচাতে চাচিমা সবসময় এক পা এগিয়ে থাকতো। মায়ের শূন্যতা উনি বুঝতে দেননি কখনো, নিজের মেয়ের মতো আগলে রেখেছেন সবসময়। চাচিমা শুনো। হ্যাঁ মা, বল। বাবা কোথায় গো? অনেকক্ষণ হলো এসেছি, দেখতে পেলাম না। কোথাও বেরিয়েছেন নাকি? বাবা তো নামাজ পড়েই ফিরে আসে সবসময়। মাগরিবের আজান তো কত আগে দিয়ে দিল। চাচিমা ব্যস্ততা দেখিয়ে গলার সুর ক্ষীণ করে বলল, হ্যাঁ আছে, তুই জামাইয়ের কাছে যা, আমি আসছি। আমার মাথায় টেনশন ঘুরছে। বাবা এখনো কেন আসছেন না? এসে মেহরাবের বিস্তারিত জানতে পারলে জানি না কি হবে। তার আগেই চাচ্চুকে ম্যানেজ করতে হবে। চাচ্চুর হাত ধরে বললাম, চাচ্চু তোমার সাথে একটা কথা ছিল। হ্যাঁ বল। তুমি বাবাকে এটা নিয়ে ম্যানেজ করে নিও প্লিজ, হয়তো বাবা এটা নিয়ে রাগ করতে পারে। কি ব্যাপার বল। আমার স্বামী মেহরাব একজন জিন, আমি জিনকে বিয়ে করে ফেলেছি। বাবা জানলে জানি না ব্যাপারটা কেমনভাবে নিবে। তুমি একটু ম্যানেজ করে নিও প্লিজ। তুমি দ্বিমত করো না অন্তত, তাহলে বাবাকে আমি কিছুতেই বুঝাতে পারবো না। তুই মেহরাবকে বিয়ে করেছিস? চাচ্চু অবাক হয়ে আমাকে প্রশ্নটা করলো। খানিক বাদে চোখ দিয়ে গড়িয়ে পড়া পানি মুছে বলল, মুসু, তোকে একটা কথা বলিনি, ভাবলাম বলবো না, কিন্তু এখন না বলে উপায়ও নেই। তোর বাবা আর নেই মুসু। শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। চাচ্চু এসব কি বলছে? আমার বাবা সত্যিই নেই? মুসু, তুই পালিয়ে যাওয়ার পরই তোর বাবাকে কেউ নৃশংসভাবে হত্যা করেছে। এতটাই বীভৎসভাবে মেরেছে যা কেউ সুস্থভাবে করতে পারে না। আমি আর চুপ থাকতে পারলাম না, আমার কান্নার রোল উঠল। আমি এত আশা নিয়ে এই বাড়িতে এসেছি বাবাকে দেখার জন্য, সেই দেখার সুযোগটাও পেলাম না। চাচ্চু, কে করলো এমন কাজটা? আমার ফেরেশতার মতো বাবাকে কে মারলো? বাবা কার কি ক্ষতি করেছিল বলো আমাকে? আমার কাছ থেকে আমার শেষ আপনজনটাকেও কেড়ে নিল। কিভাবে এসব হলো চাচ্চু? কে এত বড় সর্বনাশ করলো আমার? বলো না চাচ্চু। তোর জিনবর মেহরাব। শুনে আমার কানকে বিশ্বাস করতে পারলাম না। কি সব বলছে চাচ্চু? চাচ্চু, তুমি সব কি বলছো? আমার স্বামী এমন কাজ করতে পারে না। উনি তো বাবাকে চিনেও না, কখনো দেখেও নি। উনি কেন মারবে? উনার সাথে বাবার কি শত্রুতা থাকবে? এমন অপবাদ দিও না চাচ্চু। চাচ্চু কাঁদতে কাঁদতে বললেন, মুসুমা, এটাই সত্যি। পুরোটা শুনলেই তুই বুঝতে পারবি মেহরাব আসলেই তোর বাবার খুনি কিনা। চাচ্চু একটু থেমে চোখটা মুছে নিয়ে আবার বলতে লাগলো, মেহরাব তোকে অনেক আগেই পছন্দ করেছিল। ওর কুনজর পড়েছিল তোর উপর। তখনও ভাইয়ের কাছে তোকে বিয়ের প্রস্তাব দেয়। ভাই সেটা সোজা না করে ওকে বের করে দেয় এবং শাসায় যে তোর আশেপাশে যেন ও না আসে, কারণ ভাই জেনেছিল মেহরাব বদজিনদের সর্দার। ও তোকে যেমনটা দেখায় ও তেমন নয়, মানুষের ক্ষতি সাধন করাই ওর কাজ। জিন রাজ্য দখলের জন্য অনেকবার ও ক্ষমতার অপব্যবহারও করেছিল। এর জন্য সে জিন জগৎ থেকে বিতাড়িতও হয়েছিল। তখন সে ঠিক করে মানুষের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি করে জিন জগৎকে অস্থিরতায় ভরে তুলে সেটা নিজের আয়ত্তে আনবে। এই জন্যই সে মানুষ বেশে দাদিকে নিয়ে এখানে পড়ে আছে। সে নাকি উম্মে নামক জিনের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল। সেই দিনের ঘটনায় মেহরাব প্রচণ্ড অপমান বোধ করে। একে একে তোর মা আর তোর বোন শিরিনকে হত্যা করে। তাদের মৃত্যু স্বাভাবিক ছিল না মুসু। এত কিছুর পরও ভাই তার সিদ্ধান্তে অনড় থাকায় সে হুমকি দেয় তারও সে ক্ষতি করবে। কিছু মনে পড়ে কিনা দেখ।
চোখের সামনে সেই রাতের কাহিনী ভেসে উঠল। রাতের বেলা বাবা তার রুমে এসেছিল কাঁদতে কাঁদতে। এসে বলেছিল, মুসু, তুই পালিয়ে যা এখান থেকে। বাবা, তুমি কাঁদছো কেন? আর আমি কেন পালাবো? তুই সবার চোখের আড়ালে এক্ষুনি পালাবি। ব্যাগ গুছিয়ে নে। বাবা, কি বলছে এসব? পালাবো কেন আমি তোমাকে ছেড়ে? আমাকে ছেড়েই পালাবি। আমার কসম রইল, আর কোনো প্রশ্ন না করে আমি যাই বলি তাই করবি। ব্যাগ গুছিয়ে নে, এক্ষুনি বের হতে হবে। পালিয়ে কোথায় যাব বাবা? আমি তোকে একটা ঠিকানা দিচ্ছি, সেখানে গিয়ে আমার নাম বলবি আর সেখানে থাকবি। আমি যতদিন না বলবো তুই এখানে ফিরবি না। সেদিন রাতে সবার আড়ালে বাবা আমাকে বাসে তুলে দেয়। বাস ছাড়া অবধি সারাটা সময় বাবা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। গাড়ি ছেড়ে দেওয়ার আগ মুহূর্তে আমাকে বলছিল, মুসু, জানি না মা তোর সাথে আমার আর দেখা হবে কিনা, তবে তুই ভালো থাকিস, সাবধানে থাকিস। আল্লাহর কাছে দোয়া করি উনি যেন তোকে যোগ্য স্থানে হেফাজতে রাখেন। বাবার কথাগুলো বুকে তীরের মতো বিঁধেছিল। সারাটা পথ কেঁদেছিলাম। কসমের কারণে চুপচাপ কোনো প্রশ্ন না করে অজানায় পালিয়ে দিয়েছিলাম। সবাই জানবে আমি পালিয়ে গেছি, কিন্তু সে আমিই জানি না আমার সে পালিয়ে যাওয়ার কারণটা কি। মনে পড়তেই বুকটা ফেটে যাচ্ছিল। তবে কি সত্যি মেহরাব আমার বাবাকে হত্যা করেছে? তা না হলে চাচ্চু ওর ব্যাপারে এত কিছু কি করে জানবে? পালিয়ে যাওয়ার পরে কি ওর সাথে আমার দেখা হয়েছিল? সব হিসাব মিলে যাচ্ছে, জটগুলোও খুলে যাচ্ছে। চাচ্চু আমার নীরবতা দেখে বলল, তুই পালিয়ে গেছিস শুনে তোর বাবাকে সে মেরে ফেলে। ও বুঝে গেছে এর পিছনে তোর বাবা ছিল। এই হাতে ভাইকে কবরে নামাতে হয়েছিল আমার। এর থেকে কষ্টের আর কি হতে পারে বল? আর তুই সেই খুনিকে বিয়ে করলি মুসু। আমার কান্নাটা রাগে পরিণত হলো। এমন জানলে আমি কখনোই মেহরাবকে পাশে জায়গা দিতাম না। এত নীচ ও, নিজের উপরেই ঘৃণা হচ্ছে এখন। এসব ভুলে যাওয়াই ভালো মুসু। বিয়ে হয়ে গেছে, ও এখন আমাদের জামাই। অতীতে যা কিছু হয়েছে সব ভুলে এখন সংসার করত ওরা। একজন খুনির সাথে সংসার করব আমি? কখনোই না। এই মুহূর্তে ওর সাথে সব বিচ্ছেদ করব আমি। এমন কাউকে আমি আমার জীবনে চাই না। আর এক মুহূর্তেও না দাঁড়িয়ে আমি মেহরাবের কাছে চলে গেলাম। রুমে গিয়ে দেখি ও জানালায় মুখ রেখে বাইরের দিকে তাকিয়ে আছে। সামনে দাঁড়াতেই দেখি ওর মুখটা ফ্যাকাশে হয়ে আছে, কিছু একটা নিয়ে ভীত। আমি ডাকলাম, মেহরাব। ও চমকে উঠে আমার দিকে তাকালো। ওর ফ্যাকাশে মুখটা আরও ফ্যাকাশে হয়ে এলো। মুখে শুকনো হাসি ফুটিয়ে কাপা কণ্ঠে বলল, এতক্ষণ কোথায় ছিল বউ? এই কথা শুনে আমার আরও রাগ বেড়ে গেল। এত কিছু করার পরও ও কিভাবে আমাকে বউ বলে ডাকছে? এমন ভাব করে আছে মনে হচ্ছে ওর চেয়ে নিষ্পাপ আর কেউ নাই। আর আমি সোজা ওর শার্টের কলার টেনে উঠিয়ে কাছে টেনে আনলাম। ও পুরো ব্যাপারটাই অবাক হয়ে গেল। বিস্ফোরিত চোখে আমার দিকে তাকালো। আমি আরও শক্ত করে কলার চেপে ধরে বললাম, তোর কি ক্ষতি করেছিল আমার পরিবার? এভাবে কেন আমার পরিবারকে শেষ করে দিলি? তুই তো আমাকে চেয়েছিস, তাই না? আমাকে বলতে পারতি, আমি তোর নোংরা লালসা মিটাতাম। তুই আমার পরিবারকে কেন মারলি? ও চমকে উঠে বলল, তুমি এসব কি বলছো বউ? আমি চোখ রাঙিয়ে বললাম, একদম চুপ। কোন অধিকার আমাকে বউ ডাকছিস? আমি তোর বউ না। একজন খুনির বউ আমি কিছুতেই হতে পারি না। কাঁদতে কাঁদতে বললাম, আমার মা বাবা বোন তোর কি ক্ষতি করেছিল রে? তুই তো জিন। তুই তো আমাকে বুঝিয়েছিস তোদের ভালোবাসা পবিত্র, তোরা মানুষের ক্ষতি করতে পারিস না। কিন্তু কাজে কি প্রমাণ দিলি? নৃশংসভাবে আমার পরিবারের সবাইকে মেরে দিলি। পরে এসেছিলি আমাকে ভালোবাসতে। সবটাই তোর নাটক ছিল, শুধু আমাকে আয়ত্তে আনার জন্য। তোর তো অবৈধ সম্পর্কও ছিল উম্মের সাথে। সেই সম্পর্ক থাকা সত্ত্বেও তুই আমাকে বিয়ে করেছিস, ভালোবাসা দেখিয়েছিস। কেন করলি এসব? কিসের এত চাওয়া তোর? বউ, আমার কথা শুনো। আমি হুঙ্কার ছেড়ে বললাম, না, তুই আমাকে ওই নামে ডাকবি না। তুই আমার স্বামী নস, আমার পরিবারের খুনি, একটা বদজিন। শুধু বদজিন না, তুই তো বদজিনের সর্দার। তোর সব সত্যি আমি জেনে গেছি। আর আমার কাছে ভালো সাজতে আসিস না। ওকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম আমি। বেডের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল ও। ব্যথা পেয়েছে, তাও উঠে দাঁড়ালো। আমি চোখ মুছে বললাম, তুই এই মুহূর্তে আমাকে তালাক দিবি। এরপর থেকে আর কখনো আমার জীবনে ফেরার চেষ্টা করবি না। যদি পারিস আমাকেও মেরে ফেল। যদি পারিস কি, তুই তো সব পারিস।
তোর মনে খারাপ ছাড়া ভালো কি আছে? তালাক দিয়ে এই বাড়ির ত্রিসীমানা থেকে চলে যা। কি হলো, তাকিয়ে দেখছিস কি? তালাক দে। ও কিছু বলতে চেয়েও আবার চুপ করে গেল। এই কাঁদো কাঁদো চেহারাটা দেখে বড্ড মায়া লাগছে। এমন চেহারার মানুষ কি করে এতটা নীচ হতে পারে? ও মাথা নিচু করে বলল, আমি তালাক দিতে পারবো না বউ, তুমি আমাকে ভুল বুঝছো। আমি দরজা খুলে দিয়ে বললাম, বেরিয়ে যান। ও কান্নামাখা চোখে আমার দিকে অপলক তাকিয়ে রইল। কি হলো, বেরিয়ে যেতে বলছি না? ও ঠায় দাঁড়িয়ে রইল। আমি চাচ্চুকে ডাক দিতেই চাচ্চু চলে এলো। চাচ্চু, তুমি ওনাকে চলে যেতে বলো, আমি আর নিতে পারছি না বলে ওখান থেকে চলে এলাম। পিছন থেকে ও কতবার বউ বলে ডাকলো, ফিরেও তাকালাম না। আর এই মায়া জড়িয়ে ফেলতে চায় না নিজেকে। জানালা দিয়ে একবার বাইরের দিকে তাকালাম। চাচ্চু ওর কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে। যেতে যেতে ও বাসার দিকেই তাকিয়ে আছে অপলক। আমার কপালটা এমন কেন?